গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্স জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ থেকে ক্লাস নাম্বার 41 41তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং আমরা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব তোমাদের প্রত্যেক আগামী যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে। তো আমাদের যে ক্লাস রুটিন চলছে সেখানে আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে। পাশাপাশি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। ওকে, এবং আমাদের পেড কোর্স তোমরা আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপে পাবে। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন গান্ধীজি সম্পর্কে। গান্ধীজির অনুপ্রেরণা আনটু দ্য লাস্ট, শেষ পর্যন্ত নামে একটা গ্রন্থ আছে। এটি কার রচনা? এসএসসি বিভিন্ন পরীক্ষা এই প্রশ্নটা এসছে 2006 কিন্তু এসেছিল এসএসসি সিজিএল এ। গান্ধীজির অনুপ্রেরণা যে বইটি সেটি হচ্ছে আনটু দি লাস্ট। এই বইটি কার লেখা? প্রত্যেকে আনসার করো। সঠিক উত্তর এখানে কি হবে? অপশন এ বলছে বরিস ইয়েলটসিন, জন রাস্কিন, পুস্কিন, রাস্কিন বন্ড। তাহলে দুটো নাম তোমাদের কনফিউজড করে তুলবে, একটা হচ্ছে রাস্কিন বন্ড, একটা জন রাস্কিন। সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, জন রাস্কিন। আনটু দি লাস্ট বইটি রচিতা হচ্ছে জন রাস্কিন। আচ্ছা, এক ব্যক্তি একটি অর্ধবৃত্তাকার পথ পরিক্রমণ করলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? প্রশ্নটা বোঝা যাচ্ছে? একটা ব্যক্তি তিনি অর্ধবৃত্তাকার একটা পথ অতিক্রম করছে, তাহলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্তের ছবি ধরলাম, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে প্রথম তুমি বার করো তার সরণ কত হবে। ধরো বস্তুটি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এইভাবে যাচ্ছে, যেতে যেতে বি পয়েন্টে পৌঁছালো। ওকে, তাহলে বি পয়েন্টে পৌঁছালো। এবার তোমাকে বলতে হবে এখানে সরণ কত হবে। তাহলে সরণ আমরা কি জানি? সরণ একটা ভেক্টর রাশি এবং সরণ হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে এখানে আমরা যদি দেখি সরণ হবে এ থেকে বি সরল রেখা, অর্থাৎ এটা যদি আর বলি এইটুকু কত হবে? এটাও হবে আর, অর্থাৎ সরণ হয়ে যাবে 2r। এবার তোমাকে যদি বলা হয় অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে এই যে পথটা অতিক্রম করলো, এই মোট পথটা হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব। এই যে পথটা, এটা হয়ে যাবে টোটাল অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ একটা অর্ধবৃত্ত, একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধি কি লিখি আমরা? টোটাল বৃত্ত। এটা ধরো একটা বৃত্ত, এর কেন্দ্র ধরলাম এটা, ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে এখানে অঙ্কের সূত্র অনুযায়ী কি পাচ্ছি? বৃত্তের পরিধি কত হয়? 2πr। 2πr এটা হচ্ছে বৃত্তের পরিধি। এখন অর্ধবৃত্ত হলে কত হবে? অর্ধবৃত্ত হলে কত হবে? এটা হবে 2πr/2, অর্থাৎ πr। এইটুকু ডিস্টেন্স হবে πr, অর্ধেক। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে πr। বুঝা গেল? অতিক্রান্ত দূরত্ব কত হবে? πr। তাহলে এদের মধ্যে এবার অনুপাত করো, এদের মধ্যে অনুপাত কত হবে? তাহলে 2r/πr। তাহলে এই হচ্ছে অনুপাত। অনুপাত ব্যাস, এখানে আর আর কেটে দাও, পড়ে থাকছে কত? 2/π, অর্থাৎ 2:π, বা তুমি বলতে পারো 2/π, একই কথা। অপশন ডি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্টটা কোথায় অবস্থিত আগে বলো। আমরা বলছি মাউন্ট এভারেস্ট। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, তাই তো? হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট।
এই মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে নেপালে। এটা কোথায় আছে? নেপালে। তো এই নেপালে কিন্তু এর নাম মাউন্ট এভারেস্ট নয়, বা নেপালিরা মাউন্ট এভারেস্ট নামে ডাকে না। সেক্ষেত্রে তারা যে নামে ডাকে সেটা হচ্ছে, অপশন কি আছে এখানে, সাগরমাথা, গন্ডোয়ানা, চমুলাংথা নাকি টেথিস? সঠিক উত্তর অপশন এ, সাগরমাথা নামে তারা ডাকে। তো এখানে যারা তিব্বতিয়ান তারা হচ্ছে চেমুলাংথা বা লাংমা এই নামে ডাকে, যার অর্থ হচ্ছে মাদার গডেস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, নেপালি ভাষায় সাগরমাথা কথার অর্থ হচ্ছে দ্য হেড ইন দ্য গ্রেট ব্লু স্কাই। এটা হচ্ছে সাগরমাথা কথার অর্থ। যুগান্তর দল গঠিত হয় নিম্নলিখিত কোন সালে? বলতে হবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন গুপ্ত দলের মধ্যে এই যুগান্তর দলটা উল্লেখযোগ্য। এটি গঠিত হয়েছিল আমাদের কলকাতাতে। কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল যুগান্তর দল। তোমাকে বলতে হবে কে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এবং সালটা কত? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1906 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এবং প্রতিষ্ঠাতার নাম আমরা পাবো বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ এবং পি মিত্র, দুটো নাম মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে না একটু বলা ভুল হয়ে গেল আমাদের। এখানে একটা নাম মনে রাখলে হবে, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল। আরেকটা ছিল অনুশীলন সমিতি, যেটা প্রতিষ্ঠিত হয় 1902 সালে। সেখানে প্রমথনাথ মিত্রর নাম আমরা পাবো। এটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 3 বিঘা করিডোর কোন রাজ্যে অবস্থিত? এই 3 বিঘা করিডোর নিয়ে একটা বিতর্ক আছে কাদের সঙ্গে? ভারতবর্ষের সঙ্গে কোন দেশের? বাংলাদেশের। ওকে, এই 3 বিঘা করিডোর আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এবং পশ্চিমবঙ্গের যদি আমরা বলি কোন জেলায়, বলতে পারবে কোন জেলায় এটি অবস্থিত? পশ্চিমবঙ্গের জেলা যদি দেখি আমরা, কোচবিহার, কোচবিহারে অবস্থিত। 2030 সালে ফিফা বিশ্বকাপ কয়টি মহাদেশে অনুষ্ঠিত হবে? বলো সঠিক উত্তর এখানে কি হবে? গরম পড়ছে অনেক, খুব সাবধানে কিন্তু তোমাদের দুপুরে বার হতে হবে। যদি কাজ না থাকে বার হওয়ার কোনো দরকার নেই, কারণ তাপমাত্রা এত বেশি যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে যেতে পারো। যাই হোক, তো আমরা এখানে প্রশ্ন আলোচনা করছি। 2030 সাল ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে সেটা কিন্তু ঘোষণা অলরেডি হয়ে গেছে। 2026-এ কোথায় হবে? মেক্সিকো, কানাডা, ইউএসএ, এই 3টি দেশে হবে। 3টি দেশ পড়ছে উত্তর আমেরিকাতে। কোন মহাদেশ পড়ছে? উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে। কিন্তু 2030 সাল, 26-এর পরে 30 সালে হবে। মহাদেশ বা কন্টিনেন্ট কটা? 3টি মহাদেশে হবে। আর যদি বলো কটা দেশে হবে, 6টি দেশে হবে। 6টি দেশ কি কি? মরক্কো, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে। তাহলে মরক্কো আমরা যদি দেখি, এটা কোন মহাদেশে? এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। পর্তুগাল এবং স্পেন এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশে। এবং উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এগুলো হচ্ছে সাউথ আমেরিকাতে। ভারতীয় সংবিধানের কোন তফসিলে, ভারতীয় সংবিধানের কোন তফসিলে বলতে হবে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে? বলতে পারবে? ভারতের যে সংবিধান আছে সেখানে তফসিলের সংখ্যা আমরা প্রত্যেকে জানি বর্তমান আছে 12টি। বর্তমান
তফসিল রয়েছে কটি? তফসিল আছে 12টি। প্রথমে ছিল 8টি, বর্তমানে হচ্ছে 12টি তফসিল আছে। এবং সেখানে প্রথম তফসিলে আমাদের কেন্দ্র, রাজ্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে। তোমরা বলতে পারবে যে দশম তফসিলে কি রয়েছে? দশম তফসিলে কি আছে? দশম তফসিলে আছে দলত্যাগ বিরোধী আইন। দ্বিতীয় তফসিলে কি রয়েছে বলতো? দ্বিতীয় তফসিলে কি আছে? সপ্তম তফসিলে কি কি আছে? 12টি তফসিল। এই তফসিল 12টি মনে রাখতে পারলে একটা প্রশ্ন তুমি কমন পাবে। যে কোনো পরীক্ষা দেখবে তফসিল থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। ওকে, আচ্ছা, দ্বিতীয় তফসিলে কি আছে? দ্বিতীয় তফসিলে আছে ভারতীয় যে সমস্ত উচ্চ পদাধিকারীগুলো আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অন্যান্য রাজ্যপাল, প্রত্যেকের বেতন এবং ভাতা সম্পর্কে দ্বিতীয় তফসিলে বলা হয়েছে। সপ্তম তফসিলে হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এগুলো আছে সপ্তম। দশম তফসিলে তো বললাম। তাহলে এখানে কি রয়েছে? বেতন ও ভাতা। দশম রয়েছে দলত্যাগ বিরোধী আইন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বর্তমান কে রয়েছে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি বলো? কি হবে সঠিক উত্তর? তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদকাল থাকে 6 বছর এবং বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে রাজীব কুমার। রাজীব কুমার রয়েছে বর্তমান। রাজীব কুমার বর্তমান নির্বাচন কমিশনার আছেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তোমার কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ তাপের কি? বলো। সুপরিবাহী, কুপরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না। ধাতু তাপের সুপরিবাহী, তাপটা চারিদিকে ছড়িয়ে পাস করে দেয় আর কি। আর কাঁচ সেটা পাস করতে পারছে না, যার কারণে ফেটে যায় বা গলে যায়। তাপের কুপরিবাহী। নিম্নলিখিত কোনটি একটি ছড়যুক্ত বাদ্যযন্ত্র যেটি ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রামনারায়ণ দ্বারা জনপ্রিয়তা লাভ করে এবং তাকে আন্তর্জাতিকভাবে বিখ্যাত বানায়? এটা কিন্তু রেলের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এই ধরনের আসে রেলের পরীক্ষায়, মনে রাখতে হবে। তো রেলের পরীক্ষাগুলোতে আমরা যদি দেখি স্ট্যাটিক পার্টে খুব জোর দিতে হবে। সায়েন্স পার্ট তো রয়েছে আলাদা করে এবং নর্মাল জিকে সেখানে নেই। বিশেষ করে সেখানে স্ট্যাটিক পার্ট, বিভিন্ন বাদ্যযন্ত্র, সঙ্গীত, ঘরানা, পাশাপাশি বিভিন্ন উপজাতি, সেগুলো কোথায় কার বসবাস, সেগুলো থেকে প্রশ্ন আসে। বিভিন্ন নৃত্য, আর্ট অ্যান্ড কালচার প্রশ্ন আসে। তিনি হচ্ছে সারঙ্গীর জন্য বিখ্যাত। আচ্ছা, প্রথম পাট শিল্প গড়ে ওঠে কত সালে, কোথায়? দেখো, ভারতবর্ষে বেশিরভাগ শিল্প যেগুলো গড়ে উঠেছিল এবং বিশেষ করে প্রথম কিন্তু অনেক বিষয় রয়েছে, প্রথম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা। তো
তো কলকাতার রেশরা বা হুগলির রেশরাতে প্রথম ভারতবর্ষের প্রথম পাট শিল্প গড়ে ওঠে, সেটা হচ্ছে 1855 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মনে রাখতে হবে। চেহেলগানি কে ধ্বংস করেছিল? এসএসসি সিজিএল এর কোশ্চেন। সব ধরনের পরীক্ষার প্রশ্ন আছে এবং সব পরীক্ষায় তোমাদের কাজে আসবে। চেহেলগানি কে ধ্বংস করেছিলেন? চেহেলগানি ব্যবস্থা, যেটা বলা হতো বন্দেগানি চেহেলগানি, বা আর একটা নাম মনে রাখো যেটা হচ্ছে বলা হচ্ছে 40 চক্র, এটি কখন জনপ্রিয়তা পায়? 40 চক্র এটা শুরু করেছিলেন কে? স্টার্ট করেন ইলতুৎমিশ। এবং এটি ধ্বংস করেছিলেন গিয়াসউদ্দিন বলবন, যিনি ছিলেন 40 চক্রের একজন সদস্য। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? হরপ্পা সভ্যতা মানেই কিন্তু সিন্ধু সভ্যতা, এটা কিন্তু ভুলে গেলে হবে না। হরপ্পা মানেই কিন্তু সিন্ধু সভ্যতা, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যেতে পারো। তাহলে দেখো, হরপ্পা বা সিন্ধু সভ্যতা দুটো কিন্তু একই কথা। কারণ হরপ্পা যেটা আমরা বলছি সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। মহেঞ্জোদারো, হরপ্পা, এই সমস্ত কেন্দ্রগুলো। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতার প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এবং সবগুলো সিন্ধু নদীর তীরে নেই। ওই জন্য এটাকে সিন্ধু সভ্যতা বলা হচ্ছে না, বর্তমানে এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। কারণ হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কৃত হয় এবং হরপ্পায় যে সমস্ত নিদর্শন পাওয়া গিয়েছিল সেগুলো অত্যন্ত প্রাচীন এবং উল্লেখযোগ্য আর কি, যার কারণে সিন্ধু সভ্যতার আর এক নাম হরপ্পা সভ্যতা। যাই হোক, এটা তো গেল। তো এর মহেঞ্জোদারো যেটা বর্তমানে পাকিস্তানে পড়ছে, লোথাল এটা গুজরাটে পড়ছে। এটা কোথায় পড়ছে? গুজরাট। কালীবঙ্গান এটা কিন্তু কোথায় পড়ছে? এটা কিন্তু পড়ছে রাজস্থানে। কালীবঙ্গানটা কোথায় পড়ছে? এটা পড়ছে কিন্তু রাজস্থানে। এবং সুতকা জেন্দার কোথায় অবস্থিত তোমরা জানাবে কমেন্ট করে। পরবর্তী প্রশ্ন, কাতারের মুদ্রার নাম কি? তো 2022 সালে লাস্ট একদম ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বর নাগাদ খেলা হয়েছিল কি? নভেম্বর ডিসেম্বর নাগাদ খেলা হয়েছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ। ফুটবল ওয়ার্ল্ড কাপ, যাই হোক, সেটা হয়েছিল কাতারে। কাতার হোস্ট করেছিল। তো এই কাতারের মুদ্রার নাম কি? কাতারি, দিনার, কাতারি, র্যান্ড, রুবেল, রিয়াল। দিনার আমরা দেখতে পাবো কোথায়? ইরাকে। এটা পাবো ইরাক। র্যান্ড হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। রুবেল হচ্ছে রাশিয়া, রাশিয়ার মুদ্রার নাম। রিয়াল হচ্ছে কাতার, কাতারের মুদ্রা কাতারি রিয়াল। যদি বলো সৌদি আরবের মুদ্রার নাম কি? সৌদি আরব, সৌদি আরবিয়া। সৌদি আরবের মুদ্রার নাম কি? সৌদি রিয়াল, এটাও কিন্তু রিয়াল, মনে থাকবে। এটা কনফিউজ হয়ে যাও। যদি বলো দিরহাম, তাহলে কার মুদ্রা? ইউনাইটেড আরব এমিরেটিস, সংযুক্ত আরব আমিরশাহী, এর মুদ্রার নাম হচ্ছে দিরহাম। তো আমাদের মধ্য এশিয়ার বেশ কিছু দেশের মুদ্রার নাম জেনে রাখতে হবে, কারণ এইগুলোতে কিন্তু প্রচুর খেলাধুলো হচ্ছে বর্তমানে। তোমরা দেখছো ফুটবলের লিগ সৌদি, রোশন সৌদি লিগ আরএসএল, আমাদের ভারতের ব্রডকাস্টিং হচ্ছে, যেখানে রোনাল্ডো, বেনজিমা, নেইমার, বড় বড় তারকা ফুটবলার কিন্তু খেলছেন। ওকে। এবং সৌদি আরবে তোমরা যদি দেখো 2034 সালে কিন্তু ফুটবল বিশ্বকাপ হবে। 2034 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ সৌদি আরব হোস্ট করবে। ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি কি কি? ডিএনএ, আরএনএ। তো এখানে উত্তর কি হবে? ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি কি কি হবে?
সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিন গুয়ানিন এটা হচ্ছে পিউরিন বেস বলা হচ্ছে, পিউরিন বেস। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড কোনটি নয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? প্রত্যেকে বলো। ভারতে প্রথম ইংরাজি ভাষায় পত্রিকা চালু করেছিলেন জেমস অগাস্টাস হিকি, হিকির গেজেট 1780 সালে, যেটা হচ্ছে বেঙ্গল গেজেট। এটাই কিন্তু ঠিক আছে। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে একদম ক্লিয়ার মনে রাখতে হবে এই বেঙ্গল গেজেট কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল প্রথমে এবং কলকাতা থেকে। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত সেটার নাম কি? কোথায় অবস্থিত? রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল। ভিক্টোরিয়া জলপ্রপাত যার অবস্থান আমরা যদি দেখি, সঠিক উত্তর এখানে হয়ে যাবে, কোথায় হবে? সঠিক উত্তর হবে আফ্রিকাতে। শম্ভু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত? একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন শম্ভু মহারাজ। আমরা বিরজু মহারাজের নাম জানি, বিরজু মহারাজ কত্থক, শম্ভু মহারাজ তিনি হচ্ছে কত্থকের সঙ্গে যুক্ত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2022 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় অনুষ্ঠিত হয়? 2022 সালে কমনওয়েলথ গেমস আবার কবে হবে? 2026-এ। 2026 সালে কোথায় হবে? ভিক্টোরিয়াতে। 2026 সালে। বার্মিংহামে হয়েছিল 2022 সালে। আচ্ছা, গোল্ড কোস্টে হয় 2018 সালে। গ্লাসগো 2014 সালে হয়। 2010 সালে আমাদের দিল্লিতে হয়। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের দুটি নতুন ব্যাচ লঞ্চ করা হচ্ছে। একটা হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে আরপিএফ গ্রুপ ডি। এখানে কিন্তু এই ব্যাচ নিলে তোমাদের প্রস্তুতি কমপ্লিট হবে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি এমটিএস, জিডি এই সমস্ত পরীক্ষা যারা দিতে ইচ্ছুক, একদম ফাউন্ডেশন ব্যাচ আছে, নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারো। একদম 100% প্রস্তুতি তোমাদের দেওয়া হবে এই ব্যাচে। রেল যদি নাও তাহলে রেলের জন্য যদি প্রস্তুতি নাও, রেলের ব্যাচ অবশ্যই অনেকে ডিমান্ড করেছিলে বহুবার, কিন্তু আমরা এখন এসে কিন্তু এই ব্যাচ তোমাদেরকে প্রোভাইড করছি, কারণ পরীক্ষা এবার কিন্তু হবে। অলরেডি কিছু ফর্ম ফিল আপ চলছে এবং এসএসসি ফাউন্ডেশন, এসএসসি পরীক্ষার্থী যারা আছো, এসএসসি পরীক্ষাকে টার্গেট করেছো, এই ব্যাচ তোমরা নেবে। এছাড়া আমাদের কিছু ব্যাচ চলছে, প্রচেষ্টা প্রয়াস এনএম ফাউন্ডেশন ব্যাচ WBBKPর জন্য। WBBKP ফাউন্ডেশন যারা নিয়েছো তাদের কি মনে হচ্ছে এই ব্যাচ নিতে হবে না নিতে হবে না? রেলওয়ে দেখো, তোমার টার্গেট এক জায়গায় রাখো, বারবার এটা থেকে ওটা, ওটা থেকে সেটা লাফ মারার দরকার নেই। তুমি WBBKPর জন্য পড়ছিলে, যদি মনে হয় WBBKP দেব, ওটাই থেকে যাও, তোমার আর অন্য ব্যাচ নিতে হবে না। আর যদি মনে করো স্যার রেলওয়ে ব্যাচ ছিল না, তখন আমি ফাউন্ডেশন ব্যাচ নিয়েছিলাম, তাহলে বলবো রেলওয়ে ফাউন্ডেশনটা নাও, কারণ এখন রেলওয়ের জন্য আমরা শুরু করেছি একদম ভালোভাবে। এই ব্যাচ নিতে হবে রেলের জন্য, ওকে। বা এসএসসি ফাউন্ডেশন যদি নিতে ইচ্ছুক হও তাহলে এই ব্যাচটা নিতে হবে। এসএসসি পরীক্ষার জন্য এই ব্যাচ নিতে হবে। শুধু তুমি ফাউন্ডেশন WB করে এই এসএসসি এমটিএস বা জিডি পরীক্ষা ক্র্যাক করতে পারবে না, কারণ ওটা কিসের ব্যাচ? WBBKPর ব্যাচ। ওখানে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBB কনস্টেবল এসআই সব কভার হবে, এটুকু বলতে পারি, কলকাতা পুলিশও তাই। কিন্তু এখানে এসএসসি ফাউন্ডেশন এমটিএস জিডি হবে, এটাই রেল হবে। ব্যাচগুলো কিন্তু আলাদা আলাদা, ওকে।
আবার কেউ দুটো ব্যাচ নিয়ে ফেলো না। যদি মনে হয় যে স্যার আমি এমটিএস এ দেবো, রেল দেবো, তাহলে ফাউন্ডেশন ব্যাচ নেবে, এসএসসি ফাউন্ডেশন। কনফিউজড হবে না, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, চলো এবার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয়? দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয়েছিল? সেটি হচ্ছে প্রিটোরিয়া নামক স্থানে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সালটা কত? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু নয়। মাস্টারদা সূর্য সেন, এই প্রশ্নটা কিন্তু অনেকের ভুল যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে, বহুবার এসছে 1930 সালে। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? মিক্সড গ্ল্যান্ড কাকে বলা হয়? এটি অগ্নাশয়কে বলা হয়। ভারত আক্রমণে কে মুঘল সম্রাট বাবর, তখন মুঘল সম্রাট হয়নি, আক্রমণ করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন, সেটা হচ্ছে দৌলত খাঁ লোদি। দৌলত খাঁ লোদি, অপশন সি। আচ্ছা, গতদিনের হোমওয়ার্ক এটা ছিল, তড়িতের পরিমাণ মাপা হয় কোন এককে? অ্যাম্পিয়ারে। তড়িতের পরিমাণ মানে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে এটি, ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হয়, এবং 26 কোশ্চেন করানো হলো। কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমাদের ক্লাসগুলো পেতে তোমাদের কানেক্ট থাকতে হবে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং পেড কোর্স কোথায় পাচ্ছ? TWS একাডেমি নামেই আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেখানে পাবে। ওকে, তো যারা কানেক্ট হয়েছিল এত সময়, পড়াশোনা করতে থাকো। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো। এখানে আজকের ক্লাস এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। ওকে, টাটা, বাই।